আসসালামু আলাইকুম। কপটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার ভিতরে আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ, বিশেষ করে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল, তোমরা তোমাদের যে রসায়নের ক্লাসটা আমি করেছিলাম, গত ক্লাসটা তোমরা যারা পেয়েছিলে অ্যাসিড ক্ষার সমতা, প্রথম ক্লাসটা শেষ করেছিলে। আজকে অ্যাসিড ক্ষার সমতার দ্বিতীয় ক্লাসে আজকে কি কি শিখবো সেটা আগে একটু জেনে নিই। যে প্রশমন বিক্রিয়া কি, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে জানতেই হবে। প্রশমন বিক্রিয়ার গুরুত্ব আরো ইম্পর্টেন্ট। অ্যাসিড বৃষ্টির কারণ কি, কিভাবে হয়, কি ক্ষতি করে, পানির ক্ষরতা এবং পানি দূষণ ও নিয়ন্ত্রণ। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হচ্ছে 1 নম্বর, 2 নম্বর এবং হচ্ছে 5 নম্বর। এখান থেকে প্রশ্ন প্রায় প্রত্যেকবারই এসে থাকে বোর্ড পরীক্ষায়। আজকে আমরা সবগুলোই একটু মোটামুটি এখানে বেসিক কিন্তু বোঝার অনেক কিছুই রয়েছে। প্রশমন বিক্রিয়ার গুরুত্ব এখানে তোমাকে বেসিক অবশ্যই শিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আবারও বলি, তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল কোর্সটা নিয়েছো, তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে, তোমাদের স্পেশাল কোর্স কিন্তু আমি লিখেই দিয়েছি। এই স্পেশাল কোর্সটা তোমরা কাউকে শেয়ার করতে পারবা না এবং স্পেশাল যে সাজেশন এটাও শেয়ার করবা না, কারণ শেয়ার করলে এটা তোমাদের দায়ী ভার তোমাদের থাকবে, একটা দায়বদ্ধতা থাকবে, যেহেতু এটা আবার অনেক কষ্টের জিনিস। যে নিবে শুধু সেই পড়বে, কারণ এটা তুমি অর্থ দিয়ে কিনে নিয়েছো, যার কারণে এটা তুমি অন্য কাছে শেয়ার করতে পারবা না। শেয়ার করলে একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে তুমি গুনাহগার হবা, 2 নম্বর হচ্ছে তোমার যেই পড়াশোনা যদি করো, পড়াশোনার কিন্তু সেভাবে না হয় বিষয়, কারণ পড়াশোনা যারা চুরি করে, এই চুরি পড়াশোনা বেশি দিন হয় না। শিক্ষার্থীবৃন্দ, যাই হোক, বেশি কথা বললাম না, মনে কষ্ট নিবা না। আজকে প্রশমন বিক্রিয়াটা আমরা দেখবো। হ্যাঁ, তো প্রশমন বিক্রিয়া কাকে বলে সেটা তোমার আগে জানতে হবে। ইতিমধ্যে আমরা প্রশমন বিক্রিয়া কিন্তু শেষ করে এসেছি। যে অ্যাসিড ক্ষার আমরা দেখেছিলাম, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ লবণ ও পানি তৈরি করে, এই বিক্রিয়াটাকেই বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা কি লিখবা? যে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, অথবা যে বিক্রিয়ায় অ্যাসিড ক্ষার কি করে, বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, সেই প্রক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। যেমন আমরা একটা বিক্রিয়া দেখেছিলাম, বা আমরা করি একটা, যে কোনো একটা বিক্রিয়া লিখলেই হচ্ছে যে অ্যাসিডের বিক্রিয়া। যেমন প্রশমন বিক্রিয়া যদি আমরা লিখতে চাই, প্রশমন বিক্রিয়া, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার যদি লিখি, মনে করো লিখলাম হচ্ছে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম, মানে কিছুক্ষণ আগে বলতে আগের ক্লাসটা লিখেছিলাম। সেক্ষেত্রে এখানে হয়েছিল NaCl প্লাস হচ্ছে H2O। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে লবণ, আর এটা হচ্ছে পানি। এই যে লবণ আর পানি তৈরি করলো, এটা কিন্তু নিরপেক্ষ, লবণ পানি দুটোই হচ্ছে নিরপেক্ষ। তার মানে এমন একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষার একত্রে হয়ে নিরপেক্ষ লবণ পানি তৈরি করে, সেটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। ওকে, তোমাদের বইয়ের পেজ নাম্বার দেখো, লেখা আছে 222 থেকে শুরু হয়েছে প্রশমন বিক্রিয়া কাকে বলে সেখান থেকে। আর নিচে দেখো প্রশমন বিক্রিয়ার কয়েকটা উদাহরণ দেওয়া আছে। HCl আমি যেটা লিখছি এটা উদাহরণ দেওয়া আছে, আর একটা উদাহরণ আছে H2SO4, তার সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, একই রকম বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করেছে, পানি তৈরি করছে। এটা হচ্ছে জাস্ট প্রশমন বিক্রিয়া কি এবং সংজ্ঞা। এখন আসো দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় এসেই থাকে। দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব আমরা 1 নম্বর যদি দেখি, সেটা হচ্ছে পরিপাকে প্রশমন বিক্রিয়াটা খুবই কাজে আসে। কেমন কাজে আসে দেখো, আমরা সাধারণত জানি আমরা যা খাই আমাদের পরিপাক হয়, হজম হয়, পাকস্থলীতে যে হজম প্রক্রিয়া হয়। তো এখানে হইতে গেলে একটা ঘটনা ঘটে কি, দেখো যে আমাদের পাকস্থলীতে একটা অ্যাসিড নিক্ষেপ হয়, অ্যাসিড নিঃসরণ হয়। ওই নিঃসরণের কারণেই কিন্তু আমাদের পাকস্থলীর যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু কি হয়, পরিপাক হয়। তো অ্যাসিড যখন পাকস্থলী নিঃসরণ করে, এই অ্যাসিডটা নিঃসরণ করে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিঃসরণ করে। এখন মনে করো যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ পাকস্থলীতে বেশি হয়ে গেছে, তার মানে আমার পেটের ভিতরে কি হচ্ছে, অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তখন আমরা বাজার থেকে কি করি, অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই না, গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা বলি। তো অধিকাংশ গ্যাস্ট্রিকের যে ঔষধ আছে, গ্যাস্ট্রিকের ঔষধটা তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা অ্যাসিড আছে এই গ্যাস্ট্রিকের ওষুধ, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড।
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা হচ্ছে গ্যাস্ট্রিকের ঔষধ, ক্ষার। তাহলে এটা হচ্ছে ক্ষার। গ্যাস্ট্রিকের ওষুধের ভিতরে কি থাকে? ক্ষার থাকে। আমাদের পাকস্থলীতে আছে কি HCl, অ্যাসিড, আর এটা কি ক্ষার। তাহলে কি ঘটনা ঘটলো দেখো তো, অ্যাসিড অ্যাসিড ক্ষার ক্ষার বিক্রিয়া করে কি লবণ পানি তৈরি করবে। তার মানে বিক্রিয়া করে তোমার যেটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি, আর এখানে তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। তাহলে এটা হচ্ছে লবণ, এটাও লবণ, আর এই দুটো হচ্ছে কি? পানি। তার মানে পরিপাক আমাদের যে পাকস্থলীতে একই ঘটনা ঘটলো। কোন ঘটনা? প্রশমন বিক্রিয়া কিন্তু ঘটলো। যখন প্রশমন বিক্রিয়াটা হবে তখন আমার পেটের যে অ্যাসিডিটি সমস্যা সেটা কি দূর হবে। তার মানে অ্যাসিডিটি পরিপাকের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কিন্তু রয়েছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দাঁতের যত্ন। এটা তুমি বললে বুঝতে পারবা। আমরা যখন রাত্রে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, সকালে উঠে কি ব্রাশ করি, অথবা খাওয়ার আগে ব্রাশ করি, রাতে ঘুমানোর আগে ব্রাশ করি। ব্রাশটা করি কেন? কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই আমাদের দাঁতের মুখে বিভিন্ন জায়গায় লেগে থাকে, লেগে থাকলে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো জন্মালে এরা এখানে অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিড তৈরি করে। তখন কি হয়? দাঁতের আমাদের কিন্তু ক্ষতি হয়। এই ক্ষতির থেকে রক্ষা করার জন্য আমরা ব্রাশ করি পেস্ট দিয়ে। যে টুথপেস্টটা ব্যবহার করি সে টুথপেস্টে থাকে হচ্ছে ক্ষার। তাহলে ক্ষার আর আমাদের মুখে যে সারাদিনে 24 ঘন্টার ভিতরে যেই অ্যাসিডটা উৎপন্ন হলো, তৈরি হলো, সেটা কি হয়? ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তখন দাঁতের ক্ষতি থেকে আমরা রক্ষা পাই। তাছাড়া কৃষি ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছিলাম কৃষি ক্ষেত্রে হচ্ছে পিএইচ এর মান মনে আছে? তো সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে মাটিতে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা ক্ষারযুক্ত সার ব্যবহার করি। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি হয়? মাটির পিএইচ এর মানটা গুণাগুণ ঠিক রাখে। আবার মাটির যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় তাহলে অ্যাসিডযুক্ত সার ব্যবহার করি, সেখানে ক্ষারটাকে কি প্রশমন করে দেয়, করে দিয়ে সেখানে আমাদের মাটির গুণাগুণ ফিরিয়ে নিয়ে আসে। তাহলে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব আমরা যেটা দেখতে পেলাম, 1 নম্বর হচ্ছে পরিপাক, 2 নম্বর হচ্ছে দাঁতের যত্নে, আর 3 নম্বর হচ্ছে কৃষি কাজে। ওকে, কৃষি কাজে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। এরপরে লবণ কি, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো লবণ আমরা ইতিমধ্যে দেখেছি যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে কি হয়? লবণ তৈরি হয়। এটা হচ্ছে লবণ। লবণটা একটা নিরপেক্ষ পদার্থ। হ্যাঁ, আর লবণের বিভিন্ন ব্যবহার রয়েছে, ইন্ডাস্ট্রিতে ব্যবহার রয়েছে, আমরা চামড়া শিল্পে লবণের ব্যবহার রয়েছে, তাছাড়া আমরা রান্না কাজে লবণ ব্যবহার করে থাকি। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির সংজ্ঞা যদি আমরা দিতে পারি, যেটা হচ্ছে অ্যাসিড রেইন। অ্যাসিড বৃষ্টি মানেটা কি? বৃষ্টি যখন উপর থেকে পড়ে, হ্যাঁ, তখন নরমালি যদি বৃষ্টির সাথে অ্যাসিড মিশ্রণ হিসেবে পড়ে তখন সেটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। তো অ্যাসিড বৃষ্টি কিভাবে হয় সেটা যদি আমরা দেখি, দেখো অনেক দিন বৃষ্টি না হলে, মনে করো 2 মাস 3 মাস বা 6 মাস এরকম যদি বৃষ্টি না হয়, তখন বায়ুতে বিভিন্ন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোর পরিমাণ কি হয়? বৃদ্ধি পেতে থাকে। মানে বায়ুতে এগুলো ঘোরাঘুরি করে। যখন বায়ুতে এগুলো ঘোরাঘুরি করে তখন মনে করো যে 2-3 মাস পর বায়ুর ভিতরে তোমার এই গ্যাসগুলো বেশি হয়ে গেছে, SO3, NO3, SO2, এই গ্যাসগুলো বেশি হয়ে গেছে। এখন এগুলো বায়ুতে ঘোরাঘুরি করছে। এখন উপর থেকে যখন বৃষ্টি হয়, বৃষ্টি মানে কি? H2O, CO3 হইতে পারে, কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, H2O, এগুলো সব বৃষ্টির পানি। H2O সব বৃষ্টির পানি। পাশাপাশি লিখলাম কেন? এই পানিটা সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করবে। আসার সময় যখন উপর থেকে পড়বে তখন বায়ুতে আছে, গ্যাসগুলো আছে, এগুলো মিক্সড হয়ে পানির সাথে বিক্রিয়া করবে, করে আস্তে আস্তে তারা অ্যাসিড তৈরি করবে। যেমন দেখো H2SO4 এর সাথে H2O এর সাথে এটা বিক্রিয়া করে তৈরি হয় H2SO4, সালফিউরিক অ্যাসিড। আবার দেখো এখানে যদি বিক্রিয়া করে সালফার কার্বন ডাইঅক্সাইড, তাহলে হবে H2CO3। আবার এখানে যদি বিক্রিয়া করে তাহলে দেখো HNO3, এরকম একটা নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তাহলে এই যে অ্যাসিডগুলো আছে, এই অ্যাসিডগুলো যখন বৃষ্টির পানি হিসেবে আমাদের ভূমিতে পড়ে তখন এই পানিগুলোকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। ওকে, মূল জিনিসটা হচ্ছে এটাই। তার মানে যখন বৃষ্টির পানিতে অ্যাসিড মিশ্রিত থাকে, অ্যাসিড মিশ্রিত পানিকে বলা হবে অ্যাসিড বৃষ্টি। ওকে, এখন আসো
তাহলে অ্যাসিড বৃষ্টি আসলে আমাদের পরিবেশের জন্য কি আসলে ক্ষতিকর না উপকারী, সেটা আমাদের দেখা উচিত। অ্যাসিড বৃষ্টি আসলে কোনো কাজেই আমাদের আসে না, সবকিছুই ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টির কারণে পানির গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমরা যে মাছ মৎস্য চাষ করি সেখানে মৎস্য চাষে সমস্যা হয়। অ্যাসিড বৃষ্টির কারণে বন উজাড় হয়ে যেতে পারে। অ্যাসিড বৃষ্টির কারণে আমাদের যে পরিবেশের যে আমরা বিল্ডিং এ রং করি, রংগুলো নষ্ট হয়ে যায় কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব। এছাড়া ত্বকে কিন্তু ঘা হইতে পারে, ত্বকের বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হতে পারি। ওকে, এরপর শিক্ষার্থীবৃন্দ আমরা যেটা লাস্ট টপিক দেখবো, লাস্ট মানে 4 নম্বর টপিক, পানির ক্ষরতা। এটা মাঝে মাঝে ক নম্বর প্রশ্ন আসে, পানির ক্ষরতা কি তোমাকে পড়তে হবে। পানির ক্ষরতা কি দেখো, তোমার বইয়ের পেজ নাম্বার হচ্ছে 225 পেজের লাস্টের দিকে, পানির ক্ষরতা। পানির উৎস হলো নদ নদী, খাল বিল, পুকুর, সমুদ্র, টিউবওয়েল। এসব পানিতে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত থাকতে পারে। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকতে পারে। উক্ত পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না। তার মানে পানির সাথে যদি এই উপাদানগুলো থাকে তাহলে পানি সাবান দিলে আমরা কি করে না, ফেনা উৎপন্ন হয় না। এ ধরনের পানিকে বলা হয় ক্ষর পানি। তার মানে যে পানিটা সাবানে ফেনা হয় না সে পানিটাকে বলবো আমরা ক্ষর পানি। ওকে, ক্ষর পানি সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না। কেন? কারণ সাবান হলো উচ্চতার জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সোডিয়াম স্টেরয়েড হলো স্টেরিক অ্যাসিডের সোডিয়াম লবণ, একটি সাবান হিসেবে ব্যবহৃত হয়। এই সাবান দিয়ে খর পানিতে কাপড় কাচা হলে যতক্ষণ পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম লবণ উপস্থিত থাকে ততক্ষণ ফেনা উৎপন্ন হয় না। এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণ যখন শেষ হয়ে যায় তারপরে যে ফেনা হয়, জন্য সাবান কিছুক্ষণ ঘষার পরে আবার ফেনা উৎপন্ন হয়। ওকে, এরপর স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা মানে যে ক্ষরতা কখনোই শেষ হয় না, আর অস্থায়ী ক্ষরতা মানে হচ্ছে কিছুক্ষণ পরে বা অন্য কিছু মিক্স করার পরে পানির ক্ষরতা দূরীভূত হয়ে যায়। তোমরা এটা বইয়ের পেজ নাম্বার হচ্ছে 226, একবার রিডিং করলে জাস্ট বুঝতে পারবা। এরপর আমরা লাস্ট টপিক আসছি পানি দূষণ এবং পানি দূষণ নিয়ন্ত্রণ বা পানি বিশুদ্ধ করব কিভাবে, এটা মাঝে মাঝে পরীক্ষা এসে থাকে। তো পানি দূষণ মানে আমরা বুঝি যে পানির গুণাগুণ স্বাভাবিক থাকে না, হ্যাঁ, দূষিত হয়ে যায়, মানে বিশুদ্ধ অবস্থায় থাকে না, সেটাকে আমরা বলি পানি দূষণ। তো এই পানি দূষণ বিভিন্ন কারণে হইতে পারে। পানির ভিতরে ময়লা আবর্জনা ফেলার কারণে, যে অ্যাসিড বৃষ্টির কারণে পানি দূষণ হইতে পারে। পানিতে পুষ্কুনিতে যদি আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি ওয়াশ করাই পানি দূষণ হইতে পারে। ময়লা আবর্জনা পানির ভিতরে ফেললে পানি দূষণ হইতে পারে। এগুলো পানি দূষণের কারণ। হ্যাঁ, এখন পানি দূষণ নিয়ন্ত্রণ করতে গেলেও কিন্তু আমাদের এই জিনিসগুলা কি এড়িয়ে চলতে হবে। যেমন ময়লা পানির আশেপাশে ফেলানো যাবে না, অথবা নদ নদীতে ময়লা ফেলানো যাবে না, পচা জিনিসপত্র ময়লা ফেলানো যাবে না, অথবা ইন্ডাস্ট্রি যে লাইনগুলো পানিতে দেওয়া হয়েছে সেগুলো দেওয়া যাবে না, প্রসেসিং করে পানির ভিতরে নদীতে ফেলাতে হবে। এছাড়া পুকুরে আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো ফেলাবো না মৃত, অথবা গরু ছাগলের গোসল করাবো না, কাপড় চোপড় ওয়াশ করবো না পুকুরে, তাহলে পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এছাড়া অ্যাসিড বৃষ্টি যেন না হয়, এই যে অ্যাসিড বৃষ্টির জন্য যে গ্যাসগুলো দায়ী সেগুলো যেন বায়ুতে না আসে, সেগুলো আমাদের সচেতন থাকতে হবে। এগুলো পানি দূষণ নিয়ন্ত্রণ করার আমাদের পদ্ধতি। পানি বিশুদ্ধকরণ, এখানে আমাদের একটু শিখতে হবে পানি কিভাবে বিশুদ্ধ করা যায়। পানি বিভিন্ন ভাবে বিশুদ্ধ করা যায়। পানি ফুটিয়ে বিশুদ্ধ করা যায়, থিতিয়ে বিশুদ্ধ করা যায়। আবার পানিকে যদি আমরা ক্লোরিনেশন করি সেটা বিশুদ্ধ করা যায়। প্রশ্ন আসতে পারে ক্লোরিনেশন কি? ক্লোরিন দিয়ে যে পানি বিশুদ্ধ করা হয় সেটা হচ্ছে ক্লোরিনেশন। এছাড়া ফুটানো, থিতানো, সেকেও পানি বিশুদ্ধ করা যায়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 218 পেজ বইয়ের দেখো, এখানে আছে পানির পিএইচ এর মান যদি ঠিক থাকে তাহলে পানি বিশুদ্ধ, পানির পিএইচ এর মান কম অথবা বেশি হয়ে গেলে তার বিশুদ্ধ হবে না। এখানে দুটা যে বিষয় আছে, বোর্ড এবং কোড, এই দুটার ফুল নেম তোমাদের মনে রাখতে হবে, মাঝে মাঝে পরীক্ষা আসে। বোর্ড হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তোমরা বইয়ের পেজ নাম্বার 228 দেখো, বোর্ড BOD লেখা আছে, এটার বানানটা তোমাদের মুখস্থ রাখতে হবে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর কোড হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এই দুটো তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো অ্যাসিড ক্ষার ও সমতা এই অধ্যায়ের এই হচ্ছে আজকে লাস্ট আলোচনা করলাম, যে পানি দূষণ ও নিয়ন্ত্রণ। শিক্ষার্থীবৃন্দ, যা শিখালাম এবং যে সাজেশনটা তোমাদেরকে দিব দুটি মিলিয়ে, বেসিক ক্লাসটা এবং সাজেশনটা মিলিয়ে পড়বা, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। আজকে এখানে শেষ করব। শেষ করার আগে তোমাদের একটি কথা বলতে চাই, তোমরা যেখানে পড়াশোনা করছো সেখানে যত শিক্ষক শিক্ষিকা আছে শিক্ষা রিলেটেড সবাইকে অবশ্যই সম্মান করবা। কোন টিচার কেমন, কার আচরণ কেমন, তার জন্য তুমি তার সাথে খারাপ আচরণ করবে, এটা কখনো করবা না। কারণ হচ্ছে শিক্ষক পিতামাতার পরে শিক্ষকের অবস্থান। পিতামাতাকে সম্মান করলে জীবন ভবিষ্যৎ উন্নত শিখরে পৌঁছায়। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।